নির্জন পাহাড়ের একটা হোটেলে বসে আছে সুজন। তাকে দেখে মনে হচ্ছে এখনই একটা কিছু ঘটে গেছে যেন। সমস্ত মুখ তার শুকনো আর পাণ্ডুর মতন হয়ে গেছে, চোখগুলো ঢুকে গেছে কোটরে, চোখে মুখে আতঙ্কের ছায়া। জিজ্ঞেস করলাম, কি হলো আপনার? রাতে কি ঘুমননি নাকি? সুজন ঠিক তখনই উত্তর দিতে পারল না। খানিকটা চুপ করে থেকে বলল, ঘুম? হ্যাঁ, ঘুম তো চোখ থেকে অনেকদিন আগেই চলে গেছে। এবার প্রাণটাই চেত, হয়তোবা তাই রক্ষা পেল। কেন? আমি বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলাম। শুনুন তবে। সুজন একবার খোলা জানলা দিয়ে বাইরের দিকে তাকালো। বাইরে তখন মরা জ্যোৎস্নায় সমস্ত পাহাড়টা ঝলমল করছে। চারিদিকে থরে থরে পাইন গাছের সারি। রাতের নিথর প্রকৃতি একেবারে নিস্তব্ধ। বাইরে একটা প্রাণের সাড়া পর্যন্ত নেই। দূরে দূরে মিটমিট করছে আলোগুলো। আকাশে কালপুরুষের তরবারি যেন ঝলসে ঝলসে উঠছে। সুজন শুরু করলো, এই যে পাহাড় দেখছেন, এর চারিদিকে ঘন অরণ্য। আমি এখানে এমনি আসিনি, আমার সঙ্গে আরো 3জন বন্ধু রয়েছে। তারা ওই যে বাইরে লনে বসে রয়েছে। আমরা অনেকদিন আগে একটা খবর শুনি যে আমাদের পাড়ার এক ভদ্রলোক নাকি একটা ম্যাপ পেয়েছে, যেটাতে অনেক গুপ্তধনের খবর আছে। বলেই সুজন চুপ করলো, একটু হাসলো, তারপর বললে, ভদ্রলোক ভদ্রলোক আসলে আমারই কাকা। তিনি বিয়ে টিয়ে করেননি, এই সব অসম্ভব জিনিস নিয়েই রয়েছেন। এক রাতে তিনি আমাকে ডেকে বললেন, সুজন, আমার কাছে একটা জিনিস রয়েছে, এটা আমি তোমাকে দিয়ে যেতে চাই। কাল আমার দেহে হয়তো আর প্রাণ থাকবে না, কাজেই আজই তোমাকে এটা দিয়ে যাচ্ছি। তোমার বিশ্বস্ত 2-1 বন্ধুকে নিয়ে আজ সকালেই সূর্য উঠবার আগে তুমি এখান থেকে বেরিয়ে পড়ো, না হলে কিন্তু তুমিও বাঁচবে না। বেরিয়ে পড়ো, বুঝলে? আমি তার কথা মতো আমার 3জন বিশ্বস্ত বন্ধুকে নিয়ে বেরিয়ে পড়লাম। পথে পরের দিনের খবরের কাগজে দেখলাম বিমান রায় নামে এক ভদ্রলোকের আশ্চর্যজনকভাবে মৃত্যুর সংবাদ। নমস্কার, এখন স্টোরি টাইম চ্যানেলে আপনাকে স্বাগত। আজ আমাদের নিবেদন অভিশপ্ত বাঁশি। মূল কাহিনী স্বনামধন্য লেখিকা আশা দেবীর লেখা বিষের বাঁশি। নাট্য রূপান্তর, পরিকল্পনা এবং পরিচালনায় আমি জয়দীপ। বিভিন্ন চরিত্রে রয়েছি আমি জয়দীপ গঙ্গোপাধ্যায়, এবং গল্পের কথকের ভূমিকায় রয়েছেন রাজ চ্যাটার্জি। তো আসুন শুনে নেওয়া যাক বৌদ্ধ ধর্মীয় এক অভিশপ্ত বাঁশির অজানা ভয়ঙ্কর কথা দিয়ে নির্মিত আজকের অডিও গল্প অভিশপ্ত বাঁশি। আমরা ম্যাপটা দেখে দেখে এই পাহাড়ি জায়গাটায় এসে পড়ি। তারপর একটা ছোট পাহাড়ের ওপরে একটা নির্জন হোটেল বেছে নিয়ে বেরিয়ে পড়ি গুপ্তধনের সন্ধানে। বলেই সুজন খানিকটা দম নিল। আমি অবাক হয়ে শুনতে লাগলাম। হ্যাঁ, পরদিন ওই যে দূরে ভাঙা বৌদ্ধ মন্দিরটা দেখতে পাচ্ছেন, ওইটার উদ্দেশ্যে রওনা হলাম। পাহাড়ের মজাই হচ্ছে পাহাড়কে সামনে থেকে যত কাছে মনে হবে, তাতে উঠতে গেলে দেখবেন দূরত্ব না অনেক বেশি বেড়ে গেছে। সুতরাং আমার 3 বন্ধু আর আমি সকালবেলাতেই কিছু শুকনো খাবারের প্যাকেট সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লাম। রওনা হয়ে বুঝতে পারলাম যেটা ভেবেছি সেটাও ঠিক নয়। অর্থাৎ পাহাড়টাকে যত কাছে মনে হয়েছিল, ওটা তত কাছে তো নয়ই, বরং আরো অনেকটাই দূর, আর পথ অত্যন্ত দুর্গম।
কিন্তু আপনি হয়তো জানেন না, আমার জেদ ভয়ানক বেশি। যদি কিছু আমি একবার করে নেব বলে ভাবি, তাহলে সেটা করেই ছাড়ি। সুতরাং দূরত্ব দেখে ভয় পেয়ে গেলে চলবে না। আমরা এগিয়ে চলতে থাকলাম। আর আর সুজনের মুখে চোখে যেন ভয়ের ছায়া পড়ল। সে মাঝে মাঝেই কেঁপে কেঁপে উঠতে লাগলো। মানে মানে পথটা না, মানে পথটার কথাটা কি বলবো আপনাকে। পথটা না সাংঘাতিক পেছল আর শ্যাওলা ধরা। জায়গাটা দেখেই বোঝা যাচ্ছে যে এই পথে এর আগে আর কেউ হাঁটেনি। আমরা হোঁচট খেয়ে শীতের ঝোড়ো বাতাসে প্রায় জমে যেতে যেতে এগিয়ে চললাম। একটা কথা শুনুন, এটাই আশ্চর্য যে আমরা যখন চলতে শুরু করলাম, ঠিক সঙ্গে সঙ্গে শিলাবৃষ্টি শুরু হলো। আমরা তখন একটা ভাঙা নির্জন কুটিরে আশ্রয় নিলাম আর ঠিক করলাম যে আর যাব না, ফিরে যাব। আর আশ্চর্য ব্যাপার যে সঙ্গে সঙ্গে ঝড় বৃষ্টি থেমে গেল। তখন আমরা স্পষ্ট বুঝলাম যে এর সঙ্গে অন্য কিছুর একটা গভীর সম্পর্ক আছে, যেটা কোনো একটা অলৌকিক ব্যাপার। সুতরাং এ রহস্য ভেদ করতেই হবে। আমরা আবার চলতে শুরু করলাম, আর অবধারিতভাবে ঝড় আর শিলাবৃষ্টিও চলল আমাদের সঙ্গে সঙ্গে। দীর্ঘ 3 দিন অনাহারে অনিদ্রায় পথ চলতে চলতে আমরা সেই বৌদ্ধ মন্দিরে অবশেষে এসে পৌঁছলাম। মন্দিরের ভেতরটা ভীষণ অন্ধকার। কিছু প্রাচীন পুঁথি রয়েছে সেখানে, আর একটা সাংঘাতিক মূর্তি দেখলাম দাদা। বিশ্বাস করুন, যেন সাক্ষাৎ মৃত্যুর দেবী, তার সামনে একটা মাটির প্রদীপ জ্বলছে। আমরা তারই আলোতে একটা অপূর্ব কারুকার্য খচিত বাক্স দেখতে পেলাম। ঘরের মধ্যে আর কিছু নেবার মতো নেই দেখে ওটাকেই সঙ্গে নিয়ে বেরোলাম। আর কি বলবো মশাই, বেরোবার সঙ্গে সঙ্গে যেন একটা কালো ছায়া ঝড়ের বেগে গাছপালা ভেঙে আমাদের পেছনে ছুটে আসতে লাগলো। আমরা প্রাণপণে ছুটতে লাগলাম। খানিকটা ছুটে পথের মাঝখানে একটা মালবাহী ট্রাক হঠাৎ পেয়ে তাতে করে আমরা হোটেলে ফিরে এলাম। এসেই ওই বাক্সটা খুললাম। ওর ভেতরে দেখলাম পরতে পরতে বহু মূল্য কাপড়ে ঢাকা দেওয়া একটা বাঁশি। তখন রাতের অন্ধকার নেমে এসেছে, চারিদিকে ঘন অন্ধকার। আমি সেই বাঁশিটা তুলে নাড়াচাড়া করতে করতে মনে হলো একবার বাজিয়ে দেখি না কেন। বাঁশিটা যেই বাজালাম, সঙ্গে সঙ্গে তার মধ্যে থেকে একটা তীব্র কান্নার আওয়াজ বেরোলো। আর সঙ্গে সঙ্গে পাহাড় জঙ্গল লোকালয় পেরিয়ে কি যেন ছুটে এসে ঘরের ভেতর আছড়ে পড়ে কি যেন খুঁজতে লাগলো। আমি ভয় পেয়ে বাঁশিটা আবার বাক্সে পুরে ফেললাম, কিন্তু যে এলো সে ঘরেই রয়ে গেল বাঁশিটার পাহারায়। আর রাতে তেমনি করে পাগলের মতো বাঁশিটা খুঁজে ফিরতে লাগলো। আমি বাক্সটাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে শুয়ে রইলাম। 2 দিন এরম করে কাটলো। 3 দিনের দিন আমার ঘরে যেন প্রলয় শুরু হয়ে গেল। আমার অন্য 3 বন্ধু পালিয়ে অন্য ঘরে চলে গেল। আর যে এলো সে এক পিশাচ। কি ভয়ানক তার চেহারা! আমার এখনো বুকের মধ্যে কাঁপছে। সে বাক্সটা ছিঁড়ে নিতে চেষ্টা করলো, কিন্তু আমাকে কায়দা করতে না পেরে অন্ধ রাগে ঘরের মধ্যেকার সমস্ত জিনিস ভেঙে চুরে গুঁড়ো গুঁড়ো করে ফেললো। পরদিন সকালে কোথা থেকে যেন হোটেলে এক লামা এলেন। তিনি বললেন, আপনি বাঁশি বাজিয়ে পিশাচ কেন ডাকলেন? এখনই ও বাক্স ঝর্ণা জলে ফেলে দিয়ে আসুন, নইলে আজই আপনার শেষ রাত। আমিও আর সহ্য করতে পারছিলাম না। বন্ধুরা বলল, চল ওটা ঝর্ণার জলেই ফেলে দিই, নইলে আমাদের হয়তো তোকে হারাতে হবে। আমরা বাক্সটা নিয়ে চললাম, আর ঝড়ের মধ্যে দিয়ে দীর্ঘ দেহ ঝড়ের মেঘের মতো কালো এক কঙ্কাল আমাদের সঙ্গে সঙ্গে ছুটতে লাগলো। কিছু দূর যেতেই সামনেই যে ঝর্ণাটা পেলাম, তাতেই বাক্সটা ছুঁড়ে ফেলে দিয়ে আমরা ওখানে জ্ঞান হারালাম।
আজ 5 দিন পর আপনি আমাকে দেখছেন। পরে শুনেছি ওই বাঁশিটা নাকি এক পিশাচ সিদ্ধ তান্ত্রিক লামার সম্পত্তি। ও বাঁশি যার কাছেই যাবে তারই সর্বনাশ ডেকে আনবে। আমার কাকা জানতেন না ওই পিশাচের হাতেই তার প্রাণ গেছে। এবার আমি এটা নিশ্চিতভাবে বুঝেছি, আমারও প্রাণ যেত। আপনি জানেন না কিরণবাবু, ওই বাঁশির মধ্যে যেন জাদু আছে। কিছুতেই ওকে ছাড়তে ইচ্ছা করে না, কিন্তু না ছাড়লে আমার প্রাণ যাবে, তাই বাধ্য হয়েই ছাড়তে হলো। আমি স্তব্ধ হয়ে শুনছিলাম। বললাম, আপনি চলে যাবেন? হ্যাঁ, বন্ধুরা গাড়ি ডাকতে গেছে, গাড়ি এসে পড়লো বলে আমি এক্ষুনি চলে যাব। পৃথিবীতে এমনও অনেক জিনিস আছে কিরণবাবু, যার হদিশ এখনো আমরা জানি না, এবং তাদের সবকিছু বুদ্ধি আর বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা মেলে না, সত্যি মেলে না। আচ্ছা, আমি যাই, আমার গাড়ি এসে গেছে। চললাম দাদা। টলতে টলতে সুজন ছায়ার মতন ঘুরে ঘুরে পাহাড়ি পথ দিয়ে নেমে চলল। আমি উঠে পড়লাম আমার অন্য হোটেল। সেখানে রাত হবার আগেই আমাকে ফিরতে হবে। আজকের এই গল্পটি শুনে আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। ফিরে আসবো এমনই অন্য কোনো গল্প নিয়ে। সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটিকে আপনার পছন্দের তালিকায় রাখুন। ধন্যবাদ।